নমস্কার, টাইটি বাংলা সকলকে স্বাগত। এই মুহূর্তে ঠিক ঘড়ি কাটার সন্ধ্যে 7টা মানে আপনারা জানেন এক কথায় অঞ্জনের সঙ্গে স্পেশাল শো। আজ ঠিক কী বিষয় নিয়ে আলোচনা হবে? বিজেপির অন্দরে ফাটল, এই যাবতীয় বিষয় নিয়ে জলঘোলা পরিস্থিতি। তার কারণ আপনারা জানেন, ইতিমধ্যেই অনন্ত মহারাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী কিসের মুখ্যমন্ত্রী? তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনন্ত মহারাজ কিসের? রাজ্যসভার সাংসদ, তাও আবার কোথাকার? বিজেপির। আর এই নিয়ে শুরু হয়েছে দ্বৈরথ। অন্যদিকে সৌমিত্র খা, বিষ্ণুপুরের সদ্য বিজয়ী প্রার্থী, যিনি ছিলেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী, তিনি জয়প্রাপ্ত হয়েছেন এবং জয়প্রাপ্ত হওয়ার পরে তার মনের অন্দরে এক বড় জলঘোলা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তিনি বলছিলেন তিনি কেন মন্ত্রী পদ পেলেন না, আর এই বিষয় নিয়েও জলঘোলা পরিস্থিতি, তিনিও একটু বেসুরে হয়েছেন। আর এই যাবতীয় বিষয় নিয়ে অ্যানালিসিস পর্ব চলবে, কিন্তু তার আগে অঞ্জনের সাব প্রশ্ন। দলের অন্দরেই ভরাডুবির বার্তা বিজেপির। আমার দ্বিতীয় প্রশ্ন, গোপনে যোগাযোগ এবার প্রকাশ্যে তৃণমূল সুপ্রিমোর সঙ্গে সাক্ষাতের ইচ্ছে প্রকাশ বিজেপি সাংসদদের। নেপথ্যে কিসের সমীকরণ? আমার তৃতীয় প্রশ্ন, 35টি আসন দিন, এ সরকার ফেলে দেব আমরা, বলেছিলেন শাহ। এবার তৃণমূলের 29 সমীকরণে বুমেরাং ঘটাবে। আমার চতুর্থ এবং অন্তিম প্রশ্ন, কোচবিহারে একের পর এক পঞ্চায়েত অফিস দখল, অন্যদিকে অনন্ত মহারাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ মুখ্যমন্ত্রী। শক্তি পাচ্ছে তৃণমূলের। এই যাবতীয় বিষয় নিয়ে আগামী 1 ঘন্টা আলোচনা পর্ব করবো, কিন্তু তার আগে এখন সময় একটা ছোট্ট বিরতির। ফিরছি বিরতির পর, কোথাও যাবেন না, দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা, এক কথায় অঞ্চল। একেবারে যে আলোচনায় আমরা ছিলাম, বিজেপির একেবারে অন্দরে ফাটল ধরেছে, এমনটাই রাজনৈতিক মহল বলছে। এ বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো। একেবারে গেস্ট যারা রয়েছেন আমাদের সঙ্গে, তার আগে পরিচয় পর্ব সারবো। আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন ইতিমধ্যেই যারা জুড়ে রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে দেখব বিশেষ প্রতিবেদন। তারপর আসছি এসব আলোচনা। শুনুন। লোকসভা নির্বাচন শেষ হতে না হতেই বেজে গিয়েছে বিধানসভা উপনির্বাচনের দামামা। সম্প্রতি উপনির্বাচনের জন্য বাংলায় প্রার্থীদের নাম ঘোষণা করেছে তৃণমূল, বিজেপি, সিপিআইএম এবং কংগ্রেস। কিন্তু বিধানসভা উপনির্বাচনের প্রাক্কালে একাধিক জেলায় বিজেপির অন্দরমহলে দেখা দিয়েছে অন্তর্দ্বন্দ্ব। অভিজিৎ দাসকে বরখাস্ত, ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের সঙ্গে দেখা করতে মঙ্গলবার রাজ্যে এসেছিল বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। সন্দেশখালী, আমতলা সহ একাধিক জায়গা পরিদর্শন করলেও আলতাবেরিয়ায় বিজেপি কর্মীদের একাংশের বিক্ষোভের মুখে পড়তে হয় বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলকে। বিক্ষুব্ধরা সকলেই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ দাসের অনুগামী বলে জানা যায়। তাদের অভিযোগ, ভোট হিংসার শিকার হলেও জেলা সভাপতি অভিজিৎ সর্দার চক্রান্ত করে তাদের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করতে দেননি, যার প্রেক্ষিতে এদিন রাস্তায় বসে চলে বিক্ষোভ। এরপরই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী অভিজিৎ দাসকে বরখাস্ত করে দল। সূত্রের খবর, সাময়িকভাবে তাকে বরখাস্ত করেছে বিজেপির দলীয় শৃঙ্খলা রক্ষা কমিটি। চিঠি দেওয়া হয়েছে তাকে। দলের নির্দেশ, কী কারণে তিনি দল বিরোধী কাজ করেছেন তা জানাতে হবে। তবে অভিজিতের দাবি, তিনি কোনো চিঠি পাননি। যদিও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, দলীয় শৃঙ্খলা না মানার জন্যই ওনাকে বরখাস্ত করা হয়েছে। প্রার্থী বাছাই ঘিরে উত্তেজনা। অন্যদিকে রানাঘাট দক্ষিণ বিধানসভার উপনির্বাচনে দলের প্রার্থী হিসেবে কৃষ্ণনগরের বাসিন্দাকে মেনে নিতে পারছেন না বিজেপির কর্মী সমর্থকদের একাংশ। সোমবার বিজেপির শীর্ষ নেতৃত্ব মনোজ কুমার বিশ্বাসের নাম প্রার্থী হিসেবে ঘোষণা হতেই পদ্ম শিবিরের কর্মীদের চাপা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। রাতেই রানাঘাট শহরে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীদের একাংশ। অবিলম্বে প্রার্থী বদল না হলে প্রচারের ময়দানে তারা নামবেন না বলে সাফ জানিয়ে দেন। ঘটনার জেরে বেজায় অস্বস্তিতে পড়ে বিজেপি নেতৃত্ব। বহু যোগ্য নেতাকর্মী থাকা সত্ত্বেও কেন কৃষ্ণনগরের বাসিন্দাকে প্রার্থী হিসেবে বেছে নেওয়া হলো, তা নিয়ে দলের অন্দরে প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। কোচবিহারে নয়া সমীকরণ।
এরই মধ্যে কুচবিহারে অনন্ত মহারাজের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ ঘিরে জেলার রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দেখতে শুরু করেছেন অনেকে। অনন্ত কেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন জেলার বিজেপি নেতারা। এই ঘটনায় অগ্নি শর্মা কোচবিহার বিজেপির জেলা নেতৃত্ব। যদিও বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের সৌজন্য সাক্ষাতের দাবি অমান্য করে কুচবিহার জেলায় পদ্ম শিবিরের রাজনীতির পারদ চড়তে শুরু করেছে। সৌমিত্রর ইঙ্গিতে বিতর্ক। বিজেপির অন্তর্দ্বন্দ্বকে আরও এক ধাপ বাড়িয়ে দিয়েছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খা। মঙ্গলবার ওন্দার রতনপুরে একটি উন্নয়নমূলক কাজ দেখতে গিয়েছিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ। ফেরার পথে তার পুরনো দল তৃণমূল কংগ্রেসের নেতা ভবতারণ চক্রবর্তীকে পায়ে হাত দিয়ে প্রণাম করেন তিনি। আর এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে সৌমিত্র নির্বাচনের আগে তৃণমূলের কট্টর সমালোচক ছিলেন, সেই সৌমিত্র এভাবে গাড়ি থেকে নেমে একজন তৃণমূল নেতাকে প্রণাম করলেন কিভাবে? যদিও এর মধ্যে কোনো রাজনীতি নেই বলেই দাবি করেছেন সৌমিত্র খা, কিন্তু এরপরেও চলছে রাজনৈতিক জল্পনা। একদিকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির প্রশংসা, অন্যদিকে ফল খারাপের জন্য নিজেরই দলের রাজ্য নেতৃত্বের দিকেও আঙুল তুলে সেই জল্পনাকে অব্যাহত রেখেছেন বিজেপি সাংসদ সৌমিত্র খা। সম্প্রতি লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পর দেখা গিয়েছে রাজ্যে আশানুরূপ ফল করতে পারেনি বিজেপি। তারই প্রেক্ষিতে কি এই অন্তর্দ্বন্দ্ব দেখা দিয়েছে গেরুয়া শিবিরের অন্দরে? রাজ্য জুড়ে কি নয়া কোনো সমীকরণের ইঙ্গিত মিলছে? এ বিষয়ে আলোচনা পর্বে আসবো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে মাননীয় জয়দেব ঘর, রাজনৈতিক বিশ্লেষক। জয়দেববাবু, আপনাকে স্বাগত ট্রাইড টিভি বাংলা এক কথা অঞ্জনের শোতে। আজ প্রথমেই যে প্রশ্ন আপনার কাছে রাখবো, একেবারে 1:1 কথোপকথন হবে আপনার সঙ্গে। আমার প্রথম প্রশ্নই থাকবে, অনন্ত মহারাজের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাক্ষাৎ করছেন, সৌজন্য সাক্ষাৎ করছেন, রাজনৈতিক সমীকরণ কি বদলাচ্ছে কোচবিহারে? কি মনে করেন আপনি? আপনার সৌজন্য আর অবশিষ্ট নেই। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে? রাজনীতিতে কোনো কিছুই আর সৌজন্য বলে হয় না। রাজনীতিটা একটা দাবার ছক, এবং সেই ছকে সবাই চাল দিচ্ছে তার জেতার জন্য। আমরা জানি বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পায়নি, এবং অনন্ত মহারাজ কিন্তু লোকসভার সাংসদ নয়, উনি রাজ্যসভার সাংসদ। এবং রাজ্যসভায় আগামী মহারাষ্ট্র, হরিয়ানা এবং আমাদের ঝাড়খণ্ডের নির্বাচনের পরে রাজ্যসভার গণিত এবং পাটিগণিত দুটোই পাল্টে যাবে। কিন্তু পশ্চিমবঙ্গ থেকে আগামী দিনে যখন ফ্লোর টেস্ট করবে নরেন্দ্র দামোদর দাস মোদী, এখনো যতক্ষণ স্পিকার পদটা আপনারা জানেন যে নির্ধারিত হয়নি, এই স্পিকার পদটা যদি বিজেপি নিজের পক্ষে রেখে দেয় তাহলে কিন্তু খেলা ঘুরে যাবে শাসক দল অর্থাৎ এনডিএ বা বিজেপির হাতে। কিন্তু যদি আমরা ইন্ডিয়া জোটের পক্ষে দেখি যে আমাদের স্পিকার পদটা থাকবে, সেক্ষেত্রে কিন্তু অনেক বিলকে আটকানোর জন্য ভোটাভুটির জন্য কল করা হবে, এবং সেক্ষেত্রে টিডিপি বা জেডিইউর হাতেও যদি স্পিকার পদ থাকে তখন কিন্তু রাজ্যসভা অনেক ভাইটাল হয়ে উঠবে। এবং সেক্ষেত্রে অনন্ত মহারাজ কিন্তু একটা বিশেষ তাৎপর্যপূর্ণ ভূমিকা নিতে পারে। বিজেপির পক্ষে না থেকে, নীরব থেকে, বা তৃণমূলের পক্ষে এসে, বা এরকমও হতে পারে আগামী 6 বছর পরে তো অনন্ত মহারাজ রিটায়ার করবেন রাজ্যসভার সাংসদ পদ থেকে। কিন্তু উত্তরবঙ্গের মাটি ধীরে ধীরে তৃণমূলের কাছে মানে পায়ের মাটি নরম হয়েছে। সেই উত্তরবঙ্গকে আবার ফিরিয়ে পাওয়ার জন্য যারা আজকে তৃণমূল ছেড়ে বিজেপির দিকে গেছে, তারা যদি আজকে ফিরে আসে তৃণমূলে, তাহলে অবশ্যই উত্তরবঙ্গের মাটি দক্ষিণবঙ্গের মতোই শক্ত হবে, এবং তৃণমূল কংগ্রেস সেটা করতে চাইবেই, এবং সেক্ষেত্রে সেটা চাওয়াতে কোনো অপরাধ নেই। সেক্ষেত্রে বিজেপিকে বুঝতে হবে যে এর সমীকরণের ফল আশু রাজ্যসভায় আসতে পড়বে যখন ফ্লোর টেস্টের বা ফ্লোর ম্যানেজমেন্টের সময় আসবে। চেষ্টা করব। অন্যদিকে শুধুমাত্র অনন্ত মহারাজ নয়, বলা যেতে পারে বিজেপির অন্দরে ফাটল একটা দেখা যাচ্ছে, যা একেবারে আলোকপাত করছে সমস্ত রাজনৈতিক মহল থেকে শুরু করে আমাদেরও আলোকপাত রয়েছে সেই বিষয়টাতে। একটা জিনিস জানার চেষ্টা করব, সৌমিত্র খা বিষ্ণুপুরে এত ফাইট দিলেন তার নিজস্ব একসময় প্রাক্তন স্ত্রী সুজাতার সঙ্গে, তার সঙ্গেও তার বিবাহ বিচ্ছেদ হয়ে গেল, যদি বা পার্সোনাল বিষয়ে কথা বলার সময় এটা নয়। প্রশ্ন হচ্ছে, এত লড়াইয়ের পরেও কানাঘুষো শোনা যাচ্ছে সে আবার তৃণমূলে আসতে পারে? দেখুন, সৌমিত্র বাবু প্রথমে কংগ্রেসে ছিলেন, কংগ্রেস থেকে উনি তৃণমূল কংগ্রেসে আসেন, আবার তৃণমূল কংগ্রেস থেকে উনি বিজেপিতে এসছেন। উনি একজন যুব নেতা এবং একটা দক্ষ সংগঠন করতে উনি সক্ষম।
বিষ্ণুপুর বাঁকুড়ার মতন মাটিতে দাঁড়িয়ে তিনবার জেতা, যে কোনো নির্বাচনে জেতা, যে কোনো মাঠে যে কোনো পিচে জেতা, বরং বলা ভালো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে জেতা। তো এরকম একটা মানুষকে জিততে গেলে, দেখুন যারা টিভিতে প্যানেলে কথা বলে বা বড় বড় তাত্ত্বিক কথা বলে তারা সংগঠনটা করে না, মাঠে ময়দানে তারা যান না। তাদের কিন্তু জানতে হয় যে মাঠে ময়দানে যদি আমাকে আমার 500, 1000, 10,000 কর্মীকে ধরে রাখতে হয়, যারা ভোট ম্যানেজমেন্টটা পরিচালনা করবে, তাদের জন্য কিন্তু কিছু না কিছু করে দিতে হয় বা পাইয়ে দিতে হয়। এটা সমস্ত সাংসদ নির্বিশেষে নরেন্দ্র দামোদর দাস মোদী, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকের ক্ষেত্রে কার্যকর। তার ম্যানেজমেন্ট বা তার সংগঠনের যারা দক্ষ সংগঠক, তাদের জন্য দলকে ভাবতে হয়, সুযোগ সুবিধা পাইয়ে দিতে হয়। এবারে যদি বিজেপি বারবার 2014, 2019 এবং 2024, 2014-তে উনি তৃণমূলে জিতে চলে এসেছিলেন বিজেপিতে, কিন্তু তারপরে 2019-এ উনি বিজেপির টিকিটে যেতেন, এবার 2024-এ উনি বিজেপির টিকিটে জিতলেন। উনি কি পেলেন? একটা মন্ত্রিত্ব যদি না পায়, উনি ওনার সংগঠনের যদি 2000 ছেলেকে চাকরি না পাইয়ে দিতে পারে, ঠিকা শ্রমিকই না পাইয়ে দিতে পারে, কোনো কন্ট্রাক্টরই যদি না পাইয়ে দিতে পারে, তার যে দক্ষ কর্মী সংগঠক তাদের যদি ধরে রাখতে না পারে, সে কি আগামী দিনে এই সংগঠনটা ধরে রাখতে পারবে? যেভাবে দেখুন অধীর চৌধুরীর ধরে রাখতে পারেনি, কারণ মন্ত্রিত্বে নেই, বহুদিন বাইরে, ক্ষমতার বাইরে, অতএব তার হাতের রাশ আলগা হয়েছে, তারা শাসক দলের দিকে গেছে। অধীর চৌধুরীর যারা দক্ষ সংগঠক কর্মী তারা উল্টে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছে, কারণ শাসক দলের হয়ে কাজ করলে কিছু তো পাওয়া যাবে, অন্তত টোটো অটো লাইনের পারমিটটা তো পাওয়া যাবে, অন্তত ছোট কোনো সংগঠনের সঙ্গে যুক্ত হলে কোনো ব্যবসা বাণিজ্য, গণপরিবহন বা যে আমরা বলি যে গুডস অ্যান্ড মেটেরিয়াল, ইমারতি দ্রব্যের যে ব্যবসা, সেটা করা যাবে। কোনো না কোনো সুযোগ সুবিধা না পেলে কতজন মানুষ ঘরে একটু থামাচ্ছি। এই মুহূর্তে একটা বড় খবর রয়েছে আমাদের কাছে। এই মুহূর্তে ঘাটাল থেকে আসছে সিপিএম এর ওপর হামলার অভিযোগে উত্তেজনা, যে ছবি বাংলার পর্দায় এক্সক্লুসিভ সেই ছবি, ঘাটালের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। পাল্টা হামলার অভিযোগে সরব তৃণমূল। যে ছবি এখন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন তা সিপিএম বনাম তৃণমূলের লড়াই। তৃণমূলের বিজয় মিছিল থেকে সিপিএম এর পঞ্চায়েত সদস্য সহকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা লাঠিসোঁটা নিয়ে সিপিএম এর বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে সরব তৃণমূল। এ বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি জুড়ে রয়েছে শুভর সঙ্গে কথা বলবো। শুভ, সিপিএম এর ওপর হামলার অভিযোগে উত্তেজনা, পাল্টা হামলার অভিযোগ সরব তৃণমূল, বিস্তারিত কি জানতে পারছো? দেখো, আজ সকাল থেকেই তৃণমূল এবং সিপিএম এই দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের জেরে রীতিমতো উত্তপ্ত ছিল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার সোয়াগেরিয়া গ্রাম এলাকা। যেটা আমরা জানতে পেরেছি যে তৃণমূল গত পঞ্চায়েত নির্বাচনে ওই অঞ্চল ঘাটাল মহকুমার ওই অঞ্চল থেকে সিপিএম লিড পায় এবং তার পঞ্চায়েত সদস্য নির্বাচিত হন। এরপরে চলতি লোকসভা নির্বাচন শেষে দেখা যায় যে ওই এলাকায় তৃণমূলের ভালো ফল হয় এবং তৃণমূল ওই সংসদের লিড করে। এরপরেই গত কয়েকদিন আগে তৃণমূল একটি বিজয় মিছিল বের করে। সেই সময় কিছু বাদানুবাদ হলেও সমস্যা সেখানেই মিটে যায়, কিন্তু আজ তৃণমূলের একটি বিজয় মিছিল হয় এবং অভিযোগ বিজয় মিছিল শেষে ওই এলাকার একটি বাজার, সেই বাজারে সিপিএম এর কয়েকজন কর্মীকে কটাক্ষ করে তৃণমূল মিছিল থেকে কয়েকজন, এবং তার বাড়িটা জবাব দিতে যাওয়ার ফলে প্রথমে বচসা এবং বচসা থেকে রীতিমতো হাতাহাতি হয়। সিপিএম কর্মীদের অভিযোগ তৃণমূল কর্মীরা আগে থেকেই এটা প্রস্তুতি নিয়েছিল এবং সেই কারণেই তারা মারধর করে পা ভেঙে দেয় তৃণমূলের পঞ্চায়েত সদস্যের এবং আহত হয় আরো একাধিক। দেখো, এই বিষয়ে অশোক সাঁতরা সিপিএম নেতা, দিলীপ মাঝি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি, তারা কি বলেছেন পাশাপাশি রাখবো। এ বিষয়ে বিস্তারিত কথা বললাম আমরা শুভ চক্রবর্তীর সঙ্গে, আমাদের প্রতিনিধির সঙ্গে। তিনি যা জানাচ্ছেন, তৃণমূলের বিজয় মিছিল থেকে সিপিএম এর পঞ্চায়েত সদস্য সহ কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা লাঠিসোঁটা নিয়ে সিপিএম এর বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে সরব তৃণমূল। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ঘাটালে। ইতিমধ্যেই আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন টাইপি বাংলার পর্দায়। আমি আবারও আলোচনা পর্বে ফিরে আসবো। জয়দেববাবু, আপনি যেটা বলছিলেন যে নিচু তলার লোকেদেরকে বা নিচু তলার কর্মীদেরকে একটু হলেও মন কষাকষি যেন না হয়, সেই ক্ষেত্রে মন কষাকষি না হওয়ার জন্য তারা চেষ্টা করেন এবং তাদেরকেও কিছু ব্যবস্থা করে দিতে হয়।
এখন যে ছবিটা এই মুহূর্তে আমি ব্রেক করলাম, সেখানে সিপিএম এবং তৃণমূলের মধ্যে দ্বন্দ্ব, লাঠি সোটা নিয়ে তারা দ্বন্দ্ব করছে এবং তারা প্রত্যেকেই নিচু তলার কর্মী। জয়দেব বাবু, সিপিএম এর কালচার সিপিএম এর কাছেই আজকে বুমেরাং হয়ে গেছে। নির্বাচনের পরে এই কালচারটা তো সিপিএমই করতো এবং সিপিএম এর যারা বড় নেতা তারা আজ অধিকাংশই তৃণমূলের নেতা। অতএব একই কালচার, একই বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি যুগে যুগে। আগামী দিনে যদি বিজেপিও ক্ষমতায় আসে, দেখবেন এরাই আবার জার্সি বদল করে আবার বিজেপিতে জয়েন করবে, আবার তৃণমূলের লোককে পেটাবে। তখনও আমি আলোচনা করব যে কি হলো, তৃণমূলের লোকেদের বিজেপি কেন মারছে, কারণ লোকগুলো চেঞ্জ হয় না। রাজনীতিটা একটা ক্ষুদ্র গণ্ডি পরিসরের মধ্যেই আবদ্ধ। দেখুন না, কালান্তরে, কাল থেকে কাল সময়ান্তরে সমস্ত রাজনৈতিক মুখগুলোই এক আছে। হয় জার্সি বদল হয়েছে, নয় দল বদল হয়েছে, নয় নিজের দল গঠন করা হয়েছে। অতএব এই দস্যু মুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে তো নরেন্দ্র দামোদর দাস মোদী এসেছিলেন ক্ষমতায়, যে আমার মন্ত্রিসভায় যদি কারোর বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা থাকে, কোনো ক্রিমিনাল মামলা থাকে, আমি তাকে সাংসদ পদ থেকে বহিষ্কার করব, মন্ত্রিত্ব পদ থেকে বহিষ্কার করব। কিন্তু এখন দেখুন তার মন্ত্রিসভায় আলো করে বসে রয়েছে সমস্ত ফৌজদারি মামলায় অভিযুক্ত যারা মন্ত্রী আজকে তারা। অতএব এই যে সংশোধন করা, শুদ্ধিকরণ রাজনীতি, তার জন্য না প্রয়াসী হয়েছে নরেন্দ্র দামোদর দাস মোদী, না মমতা বন্দ্যোপাধ্যায়, না আগামী দিনে যে ক্ষমতায় আসবে সে। অতএব ক্ষমতাকে ধরে রাখার জন্য এদের প্রয়োজন। আপনাকে, আমাকে, আমাদের শিক্ষা দীক্ষা জ্ঞান বা আগামী দিনে কোনো জ্ঞানী গুণী ব্যক্তিকে রাজনীতিতে প্রয়োজন নেই। রাজনীতিতে তাদের প্রয়োজন যারা দুর্বৃত্ত, যারা দুর্বৃত্তায়ন করতে পারে। যুগে যুগে, কালে কালে সিপিএম বলুন, আগে কংগ্রেস বলুন, এখন তৃণমূল বলুন, এরা সর্বদাই দুর্বৃত্তদের একটা মুক্ত নিরাপদ আশ্রয়স্থল গড়ে উঠেছে, মুক্তাঞ্চল করে তুলেছে, যার জন্য এই হিংসা মারামারি সর্বত্র হচ্ছে। আজকে আপনি উড়িষ্যা বলুন, উড়িষ্যায় কোনোদিন দাঙ্গা হয় শুনেছে? একেবারে একেবারে জয়দেববাবু, আমি ঠিক এই জায়গাতে আপনাকে একটু থামাচ্ছি। আপনি যে প্রসঙ্গে আসলেন উড়িষ্যা নিয়ে, উড়িষ্যাতে এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে ইস্ট ওড়িশা, যদি আমি খুব ভুল না হই, ইস্ট ওড়িশাতে ইতিমধ্যেই, হ্যাঁ একেবারে একেবারে সেই জায়গার আশপাশটাতে এই দাঙ্গাটা হচ্ছে এবং সেখানে দাঁড়িয়ে এই হিন্দু এবং মুসলমানের মধ্যে যে বিষয় নিয়ে দাঙ্গাটা শুরু হয়েছে তা কিন্তু সাংঘাতিক। তার কারণ এর আগে পূর্বে ইতিহাস আমরা সবাই জানি, হিন্দু মুসলমানের মধ্যে রায়েট লাগানোর পেছনে কার কার হাত ছিল। আর আজকের দিনে দাঁড়িয়ে থেকে হিন্দু মুসলমানের মধ্যে যদি আবারও রায়েট লাগে, আজকে সমগ্র দেশে বিভিন্ন জায়গায় ক্ষুধাসূচকের দিক থেকে আমরা কোথায় রয়েছি, কত লোক খাবার পাচ্ছেন না, সেই বিষয়ে আলোচনা হয় না। আমাদের এখানে আলোচনা হয় কে কোনটা খাবে, কে কোনটা খাবে না, সেই বিষয় নিয়ে। জয়দেববাবু, এটা কি সত্যি দুর্ভাগ্য নয় সাধারণ মানুষের জন্য, যে সাধারণ মানুষটা খাবার পাচ্ছে না? এখনও হয়তো আপনার বাড়ির সামনে বা আশপাশে এমন কোনো ছেলেমেয়ে আছে যারা হয়তো বাচ্চা বাচ্চা ছেলেমেয়ে, তারা হয়তো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তারা খাবার পাচ্ছে না। সেই বিষয় নিয়ে কেউ আলোচনা করছে না, সেই বিষয় নিয়ে কেউ ফোকাস করছে না। কিন্তু হিন্দু কি খাবে, মুসলমান কি খাবে, সেই বিষয় নিয়েও রাজনীতি। স্বাধীনতার ৭৫ বছর পার, কিন্তু আমাদের এতটাই দুর্গতি যে আজও আমাদের রুটি কাপড়া মাকান নিয়ে রাজনীতি করতে হচ্ছে। আজও আমাদের রাজনীতিতে গরিবি হটাও, দারিদ্রতা হটাও, বেকারি হটাও, কৃষক মৃত্যু, কৃষক আত্মহত্যা এবং অপুষ্টি যেরকম আপনি বললেন, এবং আজও মাথার ওপর ছাদ নেই, দিশাহীন ভাবে মানুষগুলো ফুটপাতে আজও কুকুর বেড়ালের সঙ্গে ঘুমোচ্ছে। এই চিত্রের পরিবর্তন হয়নি। কারণ এর জন্য যে নাগরিক সমাজের মধ্যে যে সত্তাটা থাকার দরকার ছিল, সেই নাগরিক সমাজটাই বোধহয় গড়ে ওঠেনি ভারতবর্ষের বুকে। নইলে এবারের ২০২৪-এর ভোট এই কোনো ইস্যুর ওপর নির্ভর করে হয়নি। হয়েছে রাম মন্দির, হয়েছে ধর্ম বিভাজন, মুসলমান হিন্দু বা গরু ভয়েস মহিষ মঙ্গলসূত্র। তাহলে নাগরিক সমাজ গর্জে উঠলো কোথায়? নাগরিক সমাজ তো তাকেই আবার ক্ষমতা হস্তান্তরিত করলো যে গরু মহিষ মঙ্গলসূত্র রাম এর নামে ভোট চাইলো। তাহলে আজকে যখন কাঞ্চনজঙ্ঘার এইরকম রেলের দুর্ঘটনায় মাত্র ১০ লাখ টাকা একটা মানুষের জীবনের দাম স্থির করে দেয় সরকার, সেখানে
কোনো নাগরিক সমাজ থেকে, কোনো বিরোধী দল থেকে গর্জে ওঠে না আওয়াজ যে একটা মানুষের জীবনের দাম 5 লক্ষ 10 লক্ষ টাকা নয়, অন্তত তুমি আজকে তাকে 10 কোটি বা 15 কোটি বা 100 কোটি টাকা ক্ষতিপূরণ দাও। আজকে জাপানে, ইংল্যান্ডে, আমেরিকায় এবং সমস্ত উন্নত দেশে, জার্মানিতে কতগুলো রেল দুর্ঘটনা হয়? কেন হয় না? কারণ একটা যদি রেল দুর্ঘটনা হয়, যার প্রাণ যাবে তাকে 100-200 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। যদি আজকে আমাদের দেশে এর জন্য আন্দোলন করে উঠতো, একটা মানুষের মৃত্যুর জন্য 5-10 কোটি 15 কোটি টাকা যদি দিতে হতো, রেলে দেখতে না দুর্ঘটনা হতো না। রেল অনেক, প্রশাসন অনেক তাদের হুঁশ ফিরতো, তারা অনেক সচেতন সতর্ক হতো। কিন্তু কি করে হবে? তারা তো জানে বছরান্তে 500-200 লোক মরবে, আমরা 5-10 লাখ টাকা দিয়ে 200-100 কোটি টাকা খরচা হবে, ব্যাপারটা মিটিয়ে নেবো। কিন্তু যদি আজকে সরকারের উপর 1000-2000 কোটি টাকার বোঝা তৈরি করা যেত, প্রত্যেকটা যারা মৃত তাদের যদি 200-100 কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়া যেত, তাহলে এই দুর্ঘটনা হতো না। ঠিক সেরকম ভাবেই আপনাকে আমি বলি, বিজেপি যখন মণিপুরে গেল, বিজেপি কি চাইলো? যে সেখানে দুটো শ্রেণীর মধ্যে কোয়ালিশন তৈরি করে সেই মণিপুরে আগুন লাগিয়ে দাও। মণিপুর আজকে দাউ দাউ করে জ্বলছে, মণিপুরের আগুন নেবেনি। আপনি সোজা চলে যান ছত্তিশগড়ে, ছত্তিশগড়ের সরকার বদলের সাথে সাথে ছত্তিশগড়ে আগুন জ্বলে গেছে, দাঙ্গার আগুন জ্বলছিল, সেই আগুন নিভতে সময় দিল না। উড়িষ্যায় বিজেপি ক্ষমতা পেল, উড়িষ্যা বিজেপি ক্ষমতা পাওয়ার 1 সপ্তাহ হলো না, বালাসোরে 144 ধারা জারি করতে হলো এবং কমিউনাল রাইট শুরু হয়ে গেল। অর্থাৎ বিজেপি সারা ভারতবর্ষ সহ ধীরে ধীরে সমস্ত রাজ্যে রাজ্যে কমিউনাল রাইট ছড়িয়ে দিচ্ছে। আমরা এর আগে রাজস্থানেও দেখেছি, রাজস্থানেও ক্ষমতা পরিবর্তন হবার সাথে সাথেই কিন্তু রাজস্থানেও কম বেশি অধিকাংশ জায়গায় রাইট হয়েছে। তার মানে বিজেপি এই রাইটটাকে, এই হিন্দু মুসল, এই ডিভাইড, এই জাতিগত বিদ্বেষ তৈরি করে ক্ষমতাকে ধরে রাখবে। আর আমরা তো তাকেই তৃতীয়বারের জন্য ক্ষমতা সমর্পণ করে দিয়েছি। অতএব আজকে মানুষের দুর্ভোগ, রেলের দুর্ঘটনা থেকে মানুষের যা কিছু দৈনন্দিন জীবনের যন্ত্রণা, সেটা জনগণের সামনে উঠে এলো না, নাগরিক সমাজে উঠে আসতে দিল না। আর কিয়দংশে মিডিয়াও হয়তো এই দোষে আগামী ইতিহাসে দোষী হয়ে থাকবে, যে তারা আসল ইস্যুগুলো, যেরকম আপনারা ট্রাইব টিভিতে আসল জ্বলন্ত ইস্যুগুলোকে নিয়ে আলোচনা করেন, যে মানুষের ইস্যু, মানুষের প্রয়োজন, মানুষের দুঃখ দুর্দশা নিয়ে কথা বলেন, কিন্তু বাকি সর্বভারতীয় স্তরে যে অন্যান্য হিন্দি, ইংলিশ মিডিয়ামে যে চ্যানেলগুলো, সেখানে ইস্যু তো আজও হিন্দু মুসলমানই হয়ে রয়েছে। এবং খুব দুঃখজনক, খুব দুঃখজনক একটা বিষয় জানেন জয়দেব বাবু, গতকাল আমি এবং আমার সহকর্মী সত্যজিৎ পাল একসঙ্গে অ্যানালিসিস করছিলাম একেবারে যখন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের এই দুর্ঘটনা ঘটছে সেই সময়কালীন অবস্থাতে সাধারণ মানুষের রিপারকেশন কি, তারা কি রিয়াকশন দিচ্ছে, ফোন কল অ্যাক্টিভ করেছিলাম। একটা বিষয় ভাবতে অবাক লাগলো, এটাই সত্যি, মালগাড়ির সহকারী চালক যিনি মৃতই হয়নি, যিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, তাকে পর্যন্ত মৃত ঘোষণা করে দেওয়া হয়েছে। এই চিত্রও দেখা গিয়েছে। একই সঙ্গে আরও একটা বিষয় যেটা আপনি তুললেন কিছুক্ষণ আগে, যে 100 কোটি 200 কোটি মানুষের জীবনের মূল্য কি শুধুমাত্র 10 লক্ষ টাকা কম্পেনসেশন দিয়ে কি মানুষের জীবনের মূল্য সত্যি বিচার করা যায়? ঠিক এই জায়গাতেই এক ধাক্কায় এলপি ইন্ডিয়ান রেলওয়ে আপনারই পোস্ট করা একেবারে নিজেও দেখেছি, রীতিমতো অ্যানালিসিস করে পোস্টে 3 গুণ সিট 5696 থেকে বেড়ে হয়েছে 18799। এই চেঞ্জেসটা কেন? শুধুমাত্র কি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার জন্য? তাহলে কি সরকার কোনো ক্ষেত্রে মেনে নিচ্ছে যে সত্যিই ম্যান পাওয়ারের সমস্যা ছিল? না, এই দুর্ঘটনাটা না হলে এই ভ্যাকেন্সিটা অ্যাডিশন হতো না। কারণ এই এএলপি এর ভ্যাকেন্সি এত কম আসা নিয়ে বিহারে বিরাট জনবিক্ষোভ হয়েছে এবং যুবকদের মধ্যে বিরাট জনরোষ ফেটে পড়েছিল। আপনার মনে থাকবে বিভিন্ন ইউটিউব চ্যানেল সেই সময় সাসপেন্ড করা হয়েছিল বিহারে, তারা এই নিউজটাকে কভার করেছিল। কারণ প্রধান সংবাদ মাধ্যম তারা এই নিউজটাকে কভার করেনি। এখানে লক্ষ লক্ষ বেকার যুবক যুবতীরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল এএলপির জন্য, তারা 3 বছর 4 বছর কোনো ভ্যাকেন্সি পায়নি। সেখানে যে ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সিটা প্রায় 1 লাখের কাছাকাছি এএলপিতে। সেখানে তারা বলেছিল যে মিনিমাম 50,000 ভ্যাকেন্সি করতে হবে, সেখানে মাত্র 6,000 ভ্যাকেন্সি আসায় বিহার উত্তাল হয়ে উঠেছিল। এবং সেই জন্য রবিশ কুমার, সেটাকে আপনারা জানেন, বিখ্যাত এনডিটিভির সাংবাদিক রবিশ কুমার, তার যে নিজস্ব ইউটিউব চ্যানেলে
এই নিয়ে অনুষ্ঠান করেন এবং সেখানে সে যে ইউটিউবের ভিডিও শোতে গিয়েছিল সেই ইউটিউব গুলোকে বিহার থেকে দিল্লি থেকে সরকারের নির্দেশে স্ট্রাইক ডাউন করে ইউটিউব গুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল, গণতন্ত্রের মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল, কণ্ঠ বন্ধ করে দেওয়া হয়েছিল এবং তখনও কিন্তু ভোটের সময়ও এই সংখ্যাটা বাড়ায়নি। কিন্তু আজকে যখন রেলের একের পর এক দুর্ঘটনায় যুক্তি দিতে পারছে না, 3 লক্ষ ভ্যাকেন্সি পড়ে রয়েছে, শূন্য পদ, খার্গেজি কংগ্রেসের নেতা বলছে, সেক্ষেত্রে জাস্ট মুখ লুকোনোর জন্য এবং যেহেতু এটা একটা যৌথ সরকার চলছে, এটা এনডিএ সরকার চলছে আর বিজেপির সরকার চলছে না, সেই জন্য এখন টিডিপির চন্দ্রবাবু নাইডুর ওপরেও এই দোষটা পড়বে, নীতিশ কুমারের ওপরেও এই দোষটা পড়বে। তারা এবার চাপ দিয়েছে যে আমরা কেন এই দোষের ভাগী হতে যাব, যেখানে 3 লক্ষ শূন্য পদ বাকি রয়েছে সেখানে তোমরা সেই পদের নিয়োগ করাচ্ছ না, দোষ তো আমাদেরও নিতে হবে। সেই জন্য তারা বাধ্য করেছে মোদী সরকারকে। কিন্তু আমার এখানেও দুশ্চিন্তা আছে, পরীক্ষা নিয়ে কতটা এই পরিমাণ নিয়োগ সম্পন্ন হবে আগামী 5 বছরে। শুধু তাই নয়, জয়দেব বাবু, কতটা সম্পূর্ণ হবে থেকেও বড় কথা হচ্ছে এখনকার নিউ জেনারেশনের মধ্যে বা ইউথ জেনারেশনের মধ্যে একটা ভয়ঙ্কর ছবি দেখা যায়। আমরা যদি একদম গ্রাউন্ড জিরোতে যাই, গ্রাউন্ড জিরোতে নেমে যে ছবিটা উঠে আসে, এখন ম্যাক্সিমাম ছেলেমেয়ে তাদের মধ্যে একটা ভয় ঢুকে গেছে যে আদতেও পরীক্ষাটা কতটা ক্রিস্টাল ক্লিয়ার থাকবে, প্রসেসটা কতটা ক্রিস্টাল ক্লিয়ার থাকবে। তার কারণ এক্সাম তো দিচ্ছেন তারা, কিন্তু এক্সামের পরেও তারা মেরিটের বেসিসে সেই জায়গাগুলো পাবে তো আদৌ, এটা নিয়েও একটা বড়সড় প্রশ্ন তৈরি হয় এখন, বিশেষ করে ইউথ জেনারেশনের মধ্যে। সেই জন্য আপনি দেখবেন অনেক ক্ষেত্রে কিন্তু তারা সরকারি চাকরির থেকে বেরিয়ে আসছেন, সরকারি চাকরি তারা দিতে চাইছেন না, ভয় পাচ্ছেন। আমি আপনাকে বলি যে এটার কোনো সন্দেহের অবকাশ নেই। সুপ্রিম কোর্ট নিজে বলেছে 0.001% যদি নিট পরীক্ষায় গাফিলতি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু পুরো প্যানেল বাতিল করে নতুন ভাবে পরীক্ষা নিতে হবে। নিটের মতন পরীক্ষায় যদি আজকে গাফিলতির শিকার হয়ে থাকে তাহলে আমাদের আগামী 5-6 বছরে প্রায় 25,000 জাল ডাক্তার বা ওই অযোগ্য মেধার ডাক্তাররা জায়গা পাবে। সেই জায়গা থেকে আজকে সুপ্রিম কোর্ট ইন্টারভেন করেছে এবং উত্তরপ্রদেশে তো একাধিক 100 মানে এই বিগত 4-5 বছরে প্রায় 3-4টি পরীক্ষা নয় 17টি পরীক্ষা বাতিল হয়েছে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার জন্য এবং সেই রকম ভাবে এবারে নিটের প্রশ্নটাও ফাঁস হয়ে গেল, যেখানে আগামী দিনে আমরা দেখব যে 25-26 ডাক্তার যারা অযোগ্য অমেধাবী ছাত্র তারা ডাক্তারি পাবে শুধুমাত্র বাবা মায়ের পয়সার জোরে, অথচ মেধা পয়সার কাছে অর্থের কাছে হেরে যাবে। ঠিক সেরকম ভাবেই আজকে আপনি যেরকম বলছেন যে এরা সরকারি চাকরি থেকে বেরিয়ে আসতে চাইছে, তার কারণ হচ্ছে আপনি জানলে অবাক হবেন, উত্তরপ্রদেশে মিটিং হয়েছে, পুলিশও এবার অগ্নিবীর হবে, ভাবতে পারছেন? 4 বছরের পুলিশ হবে। পশ্চিমবঙ্গে যেমন সিভিক পুলিশ দেখেছেন সেইরকম উত্তরপ্রদেশে এবারে দেখবেন টেম্পোরারি পুলিশ, যেরকম সেনাবাহিনীতে আর্মি নেভি এয়ারফোর্সে 4 বছরের জন্য সৈনিক টেম্পোরারি, ঠিক উত্তরপ্রদেশে মিটিং হচ্ছে যে পুলিশ রিক্রুটমেন্ট যেটা নিয়ে উত্তাল হয়ে গেছিল লোকসভা ভোটের আগে উত্তরপ্রদেশ, যে পুলিশ রিক্রুটমেন্টের প্রশ্ন ফাঁস হওয়া নিয়ে, সেই পুলিশেই এবারে অগ্নিবীর প্রকল্প চালু করতে চলেছেন যোগী সরকার। তো দেশের বেকারত্বকে কোন প্রহসনে এরা পরিণত করতে চলেছে যে মানুষকে তাদের 70-80 বছর বয়সে প্রধানমন্ত্রী হবে, মুখ্যমন্ত্রী হবে, কিন্তু একটা 20-22 বছরের ছেলেকে তারা রিটায়ারমেন্ট করে বাড়িতে পাঠিয়ে দেবে। কিন্তু এরা মন্ত্রী হয়ে থাকবে, এরা যন্ত্রী হয়ে থাকবে, এরা ষড়যন্ত্রী হয়ে থাকবে, কিন্তু আমার আপনার ঘরের যে ছেলে তাদের কোনো সুরাহা হবে না। এটাই আজকে ভারতবর্ষের ললাট লিখন এবং এই ললাট লিখন পরিবর্তনে এই সংবাদ মাধ্যমের একটা বিশাল ভূমিকা রয়েছে। তারা যদি গর্জে ওঠে এই সরকার বাধ্য হবে তাদের মানসিকতা পরিবর্তন করতে, কিন্তু অসহায় ভাবে আমাদের দেখতে হয় যে সেরকম কোনো অভিপ্রায় বোধহয় প্রথম সারির সংবাদ মাধ্যমগুলোর মধ্যে থেকে আমরা পাই না। এবারে জয়দেববাবু, এই বিষয় নিয়ে আলোচনা পর্ব আমাদের জারি থাকবে, কিন্তু এই মুহূর্তে আপনাদের সামনে একটা বাইট রাখবো যেখানে সৌমিত্র খা ঠিক কী বলেছেন, বিষ্ণুপুরের বিজেপি জয়ী বিজেপি সদস্য, তিনি ঠিক কি বলছেন এই বিষয় নিয়ে শোনাবো। দেখুন, একটা কথা তো আমি আবার বলছি বারবার করে, বিষ্ণুপুরের ব্লক সভাপতিকে প্রণাম করেছি, আমার অনেক সিনিয়র লিডার তৃণমূল তাদেরকে প্রণাম করেছি। রাজনৈতিক দল আলাদা থাকতে পারে কিন্তু সৌজন্যবোধ আমি স্বীকার করি। উনি ওনার সঙ্গে একদিন রাজনীতি করেছি, উনি আমার সিনিয়র লিডার ছিলেন,
এবং বয়স্ক মানুষ, তাকে শ্রদ্ধা দেওয়াটা আমার কাজ, আমি সেই কাজটা করেছি। দেখুন, একটা কথা তো আমি আবার বলছি বারবার করে, বিষ্ণুপুরের ব্লক সভাপতিকে প্রণাম করেছি, আমার অনেক সিনিয়র লিডার তৃণমূল তাদেরকেও প্রণাম করেছি। এই রাজনৈতিক দল আলাদা থাকতে পারে, কিন্তু সৌজন্যবোধ আমি স্বীকার করি। ওনার সঙ্গে একদিন রাজনীতি করেছি, উনি আমার সিনিয়র লিডার ছিলেন এবং বয়স্ক মানুষ, তাকে শ্রদ্ধা দেওয়াটা আমার কাজ, আমি সেই কাজটা করেছি। ঠিক কি বলছেন, খুব সত্যি কথা। সৌজন্য সাক্ষাৎ অবশ্যই খুব ইম্পর্ট্যান্ট। একটা বিষয় আমার এই মুহূর্তে মনে পড়ছে, সৌজন্য থেকে বিধানচন্দ্র রায় এবং তার সঙ্গে সঙ্গে জ্যোতি বসু পাশ দিয়ে যাচ্ছেন এবং বিধানচন্দ্রবাবু বলছেন যে কোথায় যাচ্ছেন। জ্যোতি বসু বলছেন যে এই তো আপনার বিরুদ্ধেই আন্দোলন করতে যাচ্ছি, বিক্ষোভ প্রদর্শন করতে যাচ্ছি। তখন বিধানচন্দ্র রায় বলছেন ঠিক আছে অবশ্যই করবেন, কিন্তু তার আগে একটু ট্যাক্সিতে এসে বসুন, একসঙ্গে একটু খাওয়া দাওয়া করে নিই, তারপরে আপনি আমার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করবেন। এই ধরনের রাজনীতিও দেখা গিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে 2024-এ দাঁড়িয়ে যখন বিজেপি প্রার্থী, যিনি কিনা একেবারে বিস্ফোরক ছিলেন লোকসভা ভোটের আগে তৃণমূল নিয়ে, সে যখন এরকম কথা বলে তখন সত্যি অনেকগুলো প্রশ্ন দানা বাঁধে। তার কারণ পলিটিক্সটা অনেকটা বদলে গেছে। বিধানচন্দ্র রায়, জ্যোতি বসুর আমলে যে পলিটিক্স, এই সময়ে পলিটিক্স কিন্তু মোটেই একরকম জায়গাতে নেই। জয়দেববাবু, এটা নিশ্চয়ই আপনিও সহমত হবেন, আপনার বক্তব্য নেব। ঘটনাটা হচ্ছে যে রাজনৈতিক পালা বদলের সাথে সাথে রাজনৈতিক ঘরানা এবং যে কৃষ্টি শৈলী তার যে পরিবর্তন, সেটা প্রবহমান কালের সময়ে হয়েছে। কিন্তু এটা এমন নয় যে রাজনীতিতে এটা প্রথমবার হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু জ্যোতি বসুর সঙ্গে দেখা করতে গিয়েছিল এবং অটল বিহারী বাজপেয়ীও কিন্তু মনমোহন সিং এর সঙ্গে, নরেন্দ্র মোদীও মনমোহন সিং এর সঙ্গে দেখা করতে গিয়েছে। এসব আকছার ঘটনা। কিন্তু সৌমিত্র খায়ের ব্যাপারটা হচ্ছে যখন এটা লোকালাইজড হয়, তখন হচ্ছে এবারে ওই কেকার গেটের সামনে কে একজন বলেছিল না যে আমি শুয়ে থাকবো, তোমাকে ডিঙিয়ে যেতে হবে। এটা চলে হচ্ছে ওই গেটের সামনে শোয়ার আগে পরিষ্কার করা হচ্ছে যে কে কার গেটের সামনে শুয়ে থাকবে আর কে কাকে ডিঙিয়ে যাবে। অতএব ওই চত্বরে রাজনীতি করে যদি আমাকে অন্য দলে যেতে হয়, তাহলে কোনো গেটের সামনে আমাকে একটু শুতে হবে, যাতে ওই গেটগুলো না বাধা দেয় পরবর্তী গেট অবধি যাওয়ার জন্য। এছাড়া এখানে আর অন্য কোনো সৌজন্য নেই। সারা বছর মার্কাটারি করি, সৌজন্য ভুলে গিয়ে, আর যখন মন্ত্রী হই না তখন সৌজন্যতায় গদগদ হয়ে উঠি। এর একমাত্র লক্ষ্য হচ্ছে এবার ওই দরজার সামনে কে কাকে শুয়ে থাকবে, কে কাকে ডিঙিয়ে যাবে, তার জন্য নিজের কর্মী সমর্থকদের এবং নিজের দলের সংগঠকদের সাথে একজন নেতা, জননেতা বলবো না, একজন নেতার এটা করা স্বাভাবিক এবং তার প্রফেশনে এটা তার বাধ্যবাধকতা। সে নিয়ে আমি নিঃসন্দেহে কোনো কটু বা তির্যক মন্তব্য করব না। কিন্তু বিজেপির ভাবা উচিত এইরকম লড়াকু নেতাগুলো যদি চলে যায়, আগামী দিনে বিজেপি দ্বিতীয় স্থান থেকে তৃতীয় চতুর্থ স্থানে নেমে এলেও খুব একটা অবাক হব না। প্যারালি আরও একটা বিষয় আপনাকে বলবো যে আপনি নিশ্চয়ই এতক্ষণে জেনেও গিয়েছেন, ডায়মন্ড হারবারে যে কিনা লড়াইটা দিলেন অভিজিৎ দাস, তিনি তাকে বহিষ্কার করলো বিজেপির পক্ষ থেকে, এবং আপনার নিজেরও ডায়মন্ড হারবারেই বাড়ি। সামগ্রিক বিষয়টা ঠিক কি, ছবিটা ঠিক কি একটু বলুন তো। দেখুন, অভিজিৎ বাবুর ব্যাপারে সারা ডায়মন্ড হারবারের লোক জানে যে উনি তৃণমূলের সঙ্গে, সিপিএম এর সঙ্গে, সবার সঙ্গে ঠিক অ্যাডজাস্টমেন্ট করে চলতে পারেন, ব্যালেন্সিং এর খেলা খেলতে পারেন, সারা বছর ব্যালেন্সিং এর খেলা খেলেন এবং ওনার ভাবমূর্তি পুরো ডায়মন্ড হারবারে খুবই নিম্নগামী এবং নেগেটিভ বলতে পারেন। কিন্তু ওই লবির জোরে যেভাবে এভাবে উপনির্বাচনেও টিকিট দেওয়া হলো, সেই রকম লবির জোরে, লবি বললেন না ববি বললেন? না, লবি, ববি পায় লবিতে টিকিট। আপনি ঠিকই বলেছেন আমার ছন্দেতে, মানে ববি লবি থেকে টিকিট পায়। এবং ঘটনাটা হচ্ছে যে ওনাকে তো যখন প্রার্থী করা হলো তখনই ডায়মন্ড হারবারের যারা বিজেপি এবং যারা সাংগঠনিক ক্ষেত্রে সম্পাদক, সভাপতি, তারা তো বিক্ষোভ দেখিয়েছিল যে এমন প্রার্থীকে আমরা চাই না। মানে ভোটের আশা, প্রচারের টাকা পর্যন্ত আত্মসাৎ করে নেয় এমন অভিযোগ আছে। অতএব মানে ববি সম্পর্কে যতটা কম বলা যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হিসেবে, ততটাই মঙ্গল। কারণ ববি সম্পর্কে ডায়মন্ড হারবারের বাচ্চা জানে উনি কি যন্ত্র।
বেশ, একেবারে অন্তিম নগর দিকে চলে এসেছি জয়দেববাবু। এতক্ষণ ধরে সময় দিলে শুধুমাত্র শেষ একটা প্রশ্ন রাখবো। জয়দেববাবু, সামগ্রিক ছবিটা বঙ্গ বিজেপির বিশেষ করে যেদিকে অগ্রসর হচ্ছে কি মনে হচ্ছে বলুন তো? যে লাইনটা আপনি কিছুক্ষণ আগেই বললেন যে এরপরে যদি দ্বিতীয় বা একেবারে তৃতীয় বা চতুর্থ স্তরেও চলে যায় তাহলে খুব একটা অবাক হবে না কেউ, একটু যদি ক্লিয়ার করে বলতেন। দেখুন, তৃণমূল কংগ্রেসের নিজের স্বার্থে পশ্চিমবঙ্গে সিপিএম এবং কংগ্রেসকে দ্বিতীয় স্থানে তুলে আনাটা সুরক্ষা দেবে তৃণমূল কংগ্রেসকে আগামী 50 বছর। কারণ আপনি যদি দেখেন বা পশ্চিমবঙ্গের ভূমানচিত্র, পশ্চিমবঙ্গে উড়িষ্যা, পশ্চিমবঙ্গের যে কটা সীমানা মানে বর্ডার ঘেঁষা সীমান্ত ঘেঁষা রাজ্য, উড়িষ্যা বিজেপির দখলে, ঝাড়খণ্ড বিজেপির দখলে, আপনার বিহার বিজেপির দখলে, ওপরে সিকিম বিজেপির দখলে, পূর্ব দিকে আসাম বিজেপির দখলে, অর্থাৎ চারিদিক থেকে বিজেপি পশ্চিমবঙ্গকে ঘিরে নিয়েছে। এবং উড়িষ্যাটা ঘিরে নেওয়ার ফলে যেটা হবে সেটা হচ্ছে আরো বেশি করে বঙ্গ জনমানসে বিজেপির প্রভাব প্রতিপত্তিটা বাড়বে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে দেখুন, আপনি যে কোনো রাজ্যে দেখুন, আপনাকে যদি আমি উড়িষ্যাই বলি, উড়িষ্যায় প্রধান দল আগে ছিল কে? কংগ্রেস। সেখান থেকে আঞ্চলিক দলের জন্মকার বিজেডি প্রথম স্থানে উঠে এলো, কংগ্রেস দ্বিতীয় স্থানে গেল। কিন্তু যখন থেকে বিজেপি প্রবেশ করলো, দেখুন সেই কংগ্রেস দ্বিতীয় স্থান থেকে তৃতীয় স্থানে গেল। কংগ্রেস কিন্তু প্রথম স্থান থেকে বিজেডিকে সরিয়ে প্রথম স্থানে চলে গেল শাসক দলে কে? না বিজেপি। ঠিক যেভাবে ওরা ত্রিপুরায় গেছে, ঠিক ওরা দেখুন কেরালে পর্যন্ত নিজেদের অস্তিত্ব জাহির করেছে, ওরা ঝাড়খণ্ডে এইভাবে ক্ষমতা পেয়েছে, বিহারে ক্ষমতা পাওয়ার মুখে রয়েছে, আসামেও এইভাবে ক্ষমতা পাচ্ছে। অতএব পশ্চিমবঙ্গে যদি বিজেপি দ্বিতীয় স্থানে থেকে যায় সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে ভয়ানক। কারণ তৃণমূল কংগ্রেস কেন্দ্র সরকারের সঙ্গে, ইডি সিবিআই এর সঙ্গে, বিজেপির বিপুল পরিমাণ অর্থের সঙ্গে লড়াই করতে কতক্ষণ যুঝতে পারবে, টিকে থাকবে, সেটা সমস্যা। তৃণমূল কংগ্রেস যদি কংগ্রেস এবং সিপিআইএম কে দ্বিতীয় স্থানে তুলে এনে বিজেপিকে পরের স্থানে চতুর্থ স্থানে পাঠিয়ে দেয়, তাহলে তৃণমূল কংগ্রেস আগামী 50 বছর বাংলায় রাজত্ব করবে। নইলে কিন্তু খুব শিগগিরই হতেও পারে বিজেপির রিভাইভ প্ল্যান আসতে পারে। দেখুন, এটা একটা কেন্দ্রীয় দল, এরকম বড়সড় বিপত্তির পরে, এবং এখন তো নড়বড়ে নরেন্দ্র দামোদর দাস মোদী নিজেও, এবং পুরো সরকারটাই নড়বড়ে। অতএব হয়তো আগামী 5 বছর, 2 বছর, 3 বছর এরকম টাল যাবে। কিন্তু বিজেপি যেহেতু আরএসএস বেসড একটা দল এবং পশ্চিমবঙ্গে আরএসএস এর বিশাল সংগঠন রয়েছে, অতএব এটা ভাবার কোনো কারণ নেই যে বাংলা থেকে বিজেপি মুছে যাবে বা আরএসএস মুছে যাবে। সেটা একমাত্র রাজনৈতিকভাবে যদি উত্থান হয় সিপিএম এবং কংগ্রেসের, তবেই সম্ভব, নইলে সম্ভব হবে না। আর সেক্ষেত্রে বিজেপি আবার শক্তি সঞ্চয় করে কিন্তু আবার ঘূর্ণিঝড় আনতে পারে পশ্চিমবঙ্গের বুকে। সেই জন্য তৃণমূল কংগ্রেসকে এখন থেকে উচিত বিজেপিকে সমূলে উৎপাটন করা। একেবারে অশেষ ধন্যবাদ জয়প্রকাশবাবু সময় দেওয়ার জন্য, ট্র্যাক টিভি বাংলায় এক কথা অঞ্জনের শোতে আসবার জন্য। যে কথা বলে আজকের এই স্পেশাল শো শেষ করতে হচ্ছে, মূলত যে বিষয়গুলো বারবার করে উঠে আসে জয়দেববাবু থেকে শুরু করে রাজনৈতিক মহলে যখন গুঞ্জন শোনা যায় যে আদতে বিজেপির এই ভরাডুবির পেছনে কি কি রহস্য থাকতে পারে, ঠিক কি কি কারণে বিজেপির এই ভরাডুবি হয়েছে বঙ্গে, কেন তারা হঠাৎ করে 18 থেকে 12তে এসে দাঁড়ালো, যদিও বা 2014 সালে 2 ছিলেন। তারা প্রত্যেকেই এখন মনে করছেন যে বিজেপির অন্দরেই আসলে বিভিন্ন রকমের ফাটল সৃষ্টি হয়েছে। আর পরবর্তী ক্ষেত্রে এই বিষয় আরও কতদূর যায় নজর থাকবে আমাদের। আপনারা নজর রাখুন ট্র্যাক টিভি বাংলার পর্দায় ঠিক সন্ধ্যে 7টায় এরকমই টানটান শো দেখার জন্য। নমস্কার।